তোমার সাহস কি করে হয় আমাকে সন্তুষ্ট করার? ইউ ব্লাডি! সামান্যতম রূপ থাকলেই ভেবো না আমি তোমার ওপর দিওয়ানা হয়ে যাব। নিজের ঘরে প্রবেশ করা মাত্র একটা কম্বল হাত তার পা ছুঁয়ে দিল। কথাগুলো হিমশিমিয়ে বলে তুর্য চৌধুরীর এইদিকে নিজের কানে এমন অনাকাঙ্ক্ষিত কথা শুনেই বসা থেকে উঠে পড়ে মীরা অতঃপর অবাক দৃষ্টিতে সামনে দাঁড়িয়ে থাকা স্বামী নামক মানুষটার দিকে তাকিয়ে থাকে। রাগে মাথা ফেটে যাচ্ছে তুর্যর। আর মাথার রগ ফুলে ফেটে উঠেছে। বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে এগিয়ে যায় তার সদ্য বিবাহিত স্ত্রীর কাছে। দুই বাহু খামচে ধরে আবারও বলতে শুরু করে, আমার বউ হওয়ার কি যোগ্যতা আছে তোমার? কি ভেবেছিলে তোমার কণ্ঠের রূপে মোহিত হয়ে বিয়ে করছি? একদম না। তোমার ভাই মাহির, হ্যাঁ মাহির আমাকে বাধ্য করেছিল তার কণ্ঠের প্রভাবনটাকে আমার নামের সঙ্গে জুড়তে। দুহাত চারা মেরে দূরে ছিটকে আসে তুর্য। সামনের দিকে ঝুঁকে যায়, দুহাত দিয়ে স্কিল চুলগুলো ধরে টানতে থাকে। মায়া, আয়া জোরে একটা চিৎকার দিয়ে আবারও বলতে শুরু করে, তোমার জন্য আজ আমার মম অসুস্থ হয়ে পড়েছে। শুধুমাত্র তোমার জন্য। কোন কোনো মা সহ্য করবে তার রাজপুত্রের জন্য একদম একটা বোবা মেয়েকে? কোনো রাইট নেই তোমার আমার বউ হওয়ার, বুঝেছো? আর যাই হোক, একটা বোবা মেয়ের সঙ্গে সংসার করা যায় না। এতক্ষণ পর ঘরের এদিক ওদিক তাকায় মীরা। কিছু একটা খুঁজছে সে। এই তো পেয়েছে। টেবিলের উপরে একটা নোটপ্যাড। আস্তে ধীরে মেঝে থেকে উঠে দাঁড়ালো। মেয়েটা তুর্যরে ঝটকায় সে তৎক্ষণাৎ নিচে পড়েছিল। টেবিলের কাছে গিয়ে পেনদানি থেকে একটা পেন নিয়ে নোটপ্যাডে লিখতে শুরু করে। আর তীক্ষ্ণ চোখে সেদিকে তাকিয়ে তুর্য বোঝার চেষ্টা করে আসলে মেয়েটা কি করতে চাইছে। এক হাত দিয়ে চোখের কোণে জমে কষ্টটা মুছে নেয় মীরা। এতবার নোটপ্যাডের লেখাটা তুর্যর সামনে ধরে কুচকে এক প্রকার তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিজ চক্ষু জোড়া সামনে রাখলে চোখ মুখ শক্ত হয়ে যায় তুর্য। এক ঝটকায় তার ডান হাতটা দিয়ে মীরার নরম গালটা শক্ত করে ধরে হিসিয়ে বলে, খুব শখ না ভাইয়ের কাছে গিয়ে আমার নামে অভিযোগ করার? শক্ত হাতটা মীরার গালে শক্ত করে চেপে ধরে আবারও বলে ওঠে, মাহিরকে খুব ভালোবাসি। ছোটবেলার বন্ধু আমার, বেস্ট ফ্রেন্ড হয় ও আমার। বুঝেছো? আমি চাই না তোমার জন্য আমাকে আরো কিছু সইতে হোক। 3 মাস মতো এই বাড়িতে আমার বউ হয়ে থাকবে। তারপর আমায় ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে চলে যাবে। আর মাহিরকে বলবে আমাকে তোমার আর ভালো লাগছে না। দেন আমরা নিজের রাস্তায়। এত কিছুর জন্য দায়ী শুধুমাত্র তুমি। সবকিছু ঠিক করার দায়িত্ব তোমার। এক ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে হনহন করে দরজার দিকে পা বাড়ায় তুর্য। একটু থেমে পেছনে না ফিরেই বলে, আমি কারো সাথে বেড শেয়ার করতে পারি না। এই ঘরের কোনো কোনায় থাকবে সেটা তোমার ব্যাপার। আমার বেডের কাছে না আসলে হলো। তুর্য চৌধুরী একজন হার্ট সার্জন ডাক্তার। শিশুকালের থেকেই তার একটা স্বপ্ন ছিল, আর সেটা হলো হার্ট সার্জন ডাক্তার হওয়ার। তুর্য বাবা জাহিদ চৌধুরী একজন বিশ্ববিশালী লোক। তার ব্যবসার নাম ডাক সুন্দর বিদেশ পর্যন্ত। ওনার ইচ্ছা ছিল 2 ছেলে ওনার ব্যবসা সামলাবে, কিন্তু ছোট ছেলেটার যে এই ব্যবসার প্রতি কোনো আগ্রহ নেই। সে তার স্বপ্ন পূরণ করতে উদ্যোগী। তাই তো জাহিদ চৌধুরী ছোট ছেলের স্বপ্নকে মাটি চাপা না দিয়ে ছেলের সাথে দিয়েছিলেন। এখনো সাথ দিচ্ছেন। এই যে মীরাকে এই বাড়ির বউ হিসেবে মানতে সবাই নারাজ হলেও তিনি মেনে নিয়েছেন। ছেলে মেয়েদের খুশির মাঝেই যে উনি নিজে সুখ খুঁজে পান। এদিকে ঘরের মেঝেতে বসে
অঝরে কেঁদে চলছে মীরা। সে তো এসব চায়নি। হ্যাঁ, এই মানুষটাকে ভালোবেসে সে কিন্তু নিজের করে পাওয়ার কথা কল্পনাতেও ভাবেনি। নিজের অক্ষমতার জন্য 2 হাতের ভর দিয়ে মেঝে থেকে উঠে দাঁড়ায় মীরা। এক পা করে এগিয়ে যায় সোফায় পাশে রাখা ট্রলি ব্যাগটার কাছে। এটাই শুধু সে নিজের সাথে এনেছে। এতবার সেখান থেকে ধূসর রঙের ডায়েরিটা বের করে ডায়েরিটা দেখে আবারও তার চোখ দুটো ঝাপসা হয়ে আসে। এই ব্যস্ততাই যে তার স্পষ্ট দুঃখের সাথী। সেখানে অনায়াসে তার সব ইচ্ছে অনিচ্ছা, ভালো লাগা, খারাপ লাগা প্রকাশ করতে পারে। এটা তুমি কি করলে ভাইয়া? ভালোবাসার মানুষটার কাছে আশ্রয় ঘৃণার পাত্রী বানিয়ে দিলে। কেন করলে এমন? আমি তো চাইনি, উনাকে চাইনি নিজের স্বামী হিসেবে পেতে। তবে কেন বললে এত বড় মিথ্যটা? কেন বললে উনি আমাকে পছন্দ করে বিয়ে করতে চেয়েছেন আর লিখতে পারেন না? মীরা ঢুকরে কেঁদে ফেলল। নিয়তি যে বড় নিষ্ঠুর। আজ থেকে কোথায় এনে দাঁড় করালো। হ্যাঁ মামা, সব ঠিকঠাক। হ্যাঁ, কোনো সমস্যা হয়নি। আরে তুর্য, এইরকম ছেলে না, ও খুব ভালো ছেলে। ছোট থেকে একসাথে থাকি আমরা। হুম, ফোন করবো ভেবেছিলাম, কিন্তু করা হয়নি। ও নিয়ে তুমি ভেবো না, তুর্য সামলে নেবে সব। আর আমার বোনটা কম কিসে? রূপে গুণে চারিদিকে পারফেক্ট, শুধু কথাটাই একটু বলতে পারে না। তো কি হয়েছে? যদি না সেই দুর্ঘটনার সম্মুখীন না হতো তবে তো সব ঠিকই থাকতো। শোনো মামা, তুর্য খুব লাকি যে আমার কলেজার টেকা পেয়েছে। আচ্ছা আচ্ছা, খুব হয়েছে। এবার বাকিটা ভাগ্নের বাড়ি এসে দেখে যাও। রাখলাম, টায়ার্ড আমি, ঘুমাবো এখন। ফট করে লাইটটা কেটে দিল মাহির। এখন সে একটা শান্তির ঘুম দেবে। আজ তার খুশির দিন। আজ যে তার কলিজাটাকে তার প্রাণপ্রিয় বন্ধুর হাতে তুলে দিয়েছে। বালিশে মাথায় এলিয়ে দিয়ে সিলিং এর দিকে তাকিয়ে মুচকি হাসে মাহির। কতদিন অভিমান করে থাকবে তুর্য চৌধুরী আমার ওর উপর? খানিক চুপ থেকে আবার বলে, আমার বোনটা খুব সহজ সরল তুর্য, কিন্তু খুব লক্ষ্মী। তুই সুখী হবি, আর একদিন তুই নিজের মুখেই সেটা স্বীকার করবি। চতুর্দিক থেকে আজানের সুমিষ্ট ধ্বনি ভেসে আসছে। গভীর রাত পেরিয়ে ভোর হয়েছে, তবে সূর্য এখনো পর্যন্ত ঠায় বসে আছে চিলেকোঠার ঘরে। সারা রাত ছেলেটা এভাবে বসেই কাটিয়ে দিয়েছে। ঘাড় থেকে ঠিক পিঠ পর্যন্ত টান টান হয়ে ব্যথা করছে। এতক্ষণ পরে উঠে দাঁড়ালো সে। তারপর নিজ কক্ষের দিকে পা বাড়ালো। এবার একটু ঘুমের প্রয়োজন তার। ঘরে ঢুকে কাউকে দেখতে না পেয়ে জোড়া কুঁচকে নেয় তুর্য। বিড়বিড় করে বলে, মেয়েরা কোথায় গেল? তারপর কিছু একটা ভেবে বারান্দার দিকে পা বাড়ালো তুর্য। বারান্দায় গিয়ে দেখতে পায় গুলছুটি হয়ে দেওয়ালে মাথা ঠেকিয়ে ঘুমন্ত মীরাকে। আবারও রাগটা মাথাচাড়া দিয়ে উঠে তার বড় বড় পা ফেলে মীরার সামনে গিয়ে একটা হাত হেঁচকা টান দিল। ব্যথা পায় মীরা। ঘুমের ঘোরে ব্যথা পেয়ে ফুঁপিয়ে ওঠে মেয়েটা। তুর্য বুঝতে পারে এই মেয়েটার ঘুম গভীর, তাই তো ব্যথা পেয়ে ওঠার নাম নিচ্ছে না। কিন্তু ঠিক কি কেঁদে ভাসাচ্ছে। আর কিছু না ভেবে কোলে তুলে নিয়ে মীরাকে রুমে এনে সোফাতে শুইয়ে দিল। একটা পাতলা কম্বল গায়ে জড়িয়ে দেয়। এতবার সে নিজের বেডে গিয়ে একটা শান্তির ঘুমের প্রস্তুতি নেয়। ঘড়িতে এখন সকাল 8:30 বাজে। চৌধুরী বাড়ির সবাই ব্রেকফাস্ট টেবিলে হাজির হয়েছে। তুর্য মীরা ব্যতীত। জাহিদ চৌধুরী হালকা কেশে বলে ওঠেন, বুসটা, তোমার ছোট ভাইয়া ভাবিকে ডেকে আনো, একসাথে ব্রেকফাস্ট করবে সবাই। বুকসা তাদের ডাকতে গেল। সবাই নিজের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করে, তবে কিছু বলতে পারে না। জাহিদ চৌধুরীর রাগ সম্পর্কে সবাই অবগত, তাই তো সবাই চুপ থাকে। অস্ত্র বলে মনে পড়ল
কি হলো, তুমি কোথায় যাচ্ছ? তুর্য মা শান্তি চৌধুরী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালে প্রশ্ন করলেন, যাই চৌধুরী, নিজের রুমে যাচ্ছি, এখন আমার খিদে নেই। খিদে না থাকলেও খাওয়ার দরকার নেই, বসে থাকো, এখনো কথা আছে সবার সাথে। ছোট ভাইয়া ছোট ভাইয়া ও ভাবি, নতুন ভাবি দরজার বাইরে থেকে অনবরত দেখে চলেছে। বুসরা খানিকটা বিরক্ত বোধ করলো মেয়েটা। আর এদিকে মীরা ভাবছে ও আসলে কি করবে। খুব ভোরে ওঠার অভ্যাস মীরার। গতরাতে ঠিক মতো ঘুম না হওয়ার কারণে ওর মতে আজ খুব দেরি হয়ে গেছে জাগতে। সকাল 7টার সময় ঘুম ভেঙে যায় মীরার। দুহাত দুদিকে ছড়িয়ে একটা আড়মোড়া ভেঙে উঠতে গিয়ে দেখে সে একটা অচেনা রুমে উপস্থিত। রুমের চারিদিকে চোখটা বুলিয়ে নেয় মীরা। আর ততক্ষণে মনে পড়ে যায় তার তো বিয়ে হয়ে গেছে গতকাল, আর তার স্বামী তুর্য চৌধুরী। ক্ষণিকের জন্য হলেও তার অধর যুগলে হাসি ফুটে ওঠে। আবার তা মিলিয়ে যাওয়ায় খুব অল্প সময়ের মধ্যে। গত রাতে তুর্যর বলা কথাগুলো মনে করে দু ফোঁটা অশ্রু ঝরে পড়ে গেল বে। কিন্তু একটা মনে পড়তেই তড়াক করে চমকে ওঠে মীরা। সে তো রাতে বারান্দায় ছিল, তাইলে এখানে? এতবার নিজের দিকে তাকিয়ে দেখে গায়ে একটা কম্বল জড়ানো। তার মানে আর কিছু ভাবতে পারছে না মেয়েটা। আর চোখে একবার বেডের দিকে তাকিয়ে মীরা অতঃপর দেখতে পায় উদ্যম উদ্যম শরীরে ও উপর হয়ে শুয়ে আছে লোকটা। বাচ্চাদের মতো ঠোঁটটা উল্টানো, অবুঝ শিশুর মতো ঘরে ঘুমাচ্ছে। চোখ সরিয়ে নিল মীরা। আর তাকানো যাচ্ছে না এই বেশ্রম লোকটার দিকে। আবার নিজের দিকে তাকিয়ে ওর মনে পড়ে গেল এখানে আসার আগে তার ভাইয়ার বলা কথাটা। বুঝলি মীরা, তুর্য একটা আস্ত খ্যাপাটে ছেলে। রাগ তার নাকের ডগায়। রেগে গেলে কাকে কি বলছে এসব তার হুঁশ থাকে না। মুখে যা আসে তাই বলে দেয়। একটু ঠোঁট কাটা প্রতীকের ছেলেটা, কিন্তু মনের দিক দিয়ে খুব ভালো। বিনা কারণে কাউকে কষ্ট দেয় না। একভাবে ভাইয়ার মুখের দিকে চেয়ে শুনে চলেছে তার সদ্য স্বামী সম্পর্কে। মাহির বোনকে এক পাশ থেকে জড়িয়ে নিয়ে মাথার এক পাশে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আমি জানি আমার কলিজাটা খুব লক্ষ্মী, সবার কথা শোনে। তবু বলছি তুর্যর কথা মতো চলবে, ওর কথার অবাধ্য হবি না। দেখবি তুর্য খুব ভালোবাসবে। আগের থেকেও দ্বিগুণ জোরে দরজার করাঘাতে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে মীরা। আর ভাবে সে এখন কি করবে। তুর্যকে ওঠাবে যদি রেগে যায়। ছোট ভাইয়া উঠছ। অধৈর্য হয়ে পুরো বুসরা একবার গলায় আরো জোর নিয়ে ডেকে ওঠে, ছোট ভাইয়া শুনছ? চোখ পিট পিট করছে তুর্য। আসলে সে বুঝতে পারছে না এত সকাল সকাল তার বাদর বোনটা তার দরজার সামনে চেঁচাচ্ছে কেন। আস্তে করে সোজা হয়ে শোয় তুর্য। অতঃপর ডান দিকের দেওয়ালের দিকে তাকালে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ওঠে। ঘড়িতে এখন 8:45 বাজে। তুর্য তাড়াহুড়ো করে পাশে থাকা টি শার্টটা পরে নেয়। এতপর দরজা খুলতে গেল, কিছু একটা মনে করে দরজার দিকে না গিয়ে মীরার দিকে পা বাড়ায়। এর সব আর চোখে লক্ষ্য করছিল মীরা। হঠাৎই নিজেকে শূন্য ভাবতে দেখে হকচকায় সে। সামান্য উপরের দিকে তাকালে দেখতে পায় তুর্যকে। বুঝতে পারে এখন সে তুর্যর কোলে, বিছানার ওপারে ধপ করে ফেলে মীরাকে। এতপর মুখ থেকে দুটো শব্দ বের করে শুয়ে পড়ে। তুর্যর কথায় আরো অবাক হয়ে মেয়েটা। আসলে তার সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। খট করে দরজা খোলার শব্দে ধাপ করে ছেড়ে বাঁচে বুসরা। এতপর একটা দীর্ঘশ্বাস ফেলে এক নিঃশ্বাসে বলে, প্রায় 15 মিনিট ধরে ডেকে চলেছি তোমায়। ব্ল্যাড তোমাদের দুজনকে ডেকে পাঠিয়েছে।
তাড়াতাড়ি এসো, একসাথে ব্রেকফাস্ট করব। কথাগুলো বলে এক মুহূর্তে দাঁড়ালো না বুসরা। ধপ ধপ পা ফেলে চলে গেল সেখান থেকে। বুসরা চলে গেল, পুনরায় দরজা লাগিয়ে দেয় তুর্য। এতপর পেছন ঘুরে মীরার দিকে তাকায়। সমস্যা কি? এতক্ষণ তো জেগেই ছিলে, ডাকোনি কেন? আর সবাইকে কি প্রমাণ করতে চাও আমরা ভালোবেসে বিয়ে করে আলাদা ঘুমাই? নির্বোধ একটা। একটু থেমে আবারও বলে, বেডে থাকতে না করছি মানে কি এই নয় যে তুমি বারান্দায় ঘুমাবে? সোফাটা বেশ বড়, তোমার ভালো মতো হয়ে যাব। আর শোনো, আশা করি রাতের কথাগুলো তোমার ভালোভাবে মনে আছে। আবারও বলছি, মনে রাখবে এখানে তোমার মেয়াদ মাত্র 3 মাস। আজই আমি লয়ারের কাছে গিয়ে কথা বলবো এ বিষয়ে। এখন যাও, ফ্রেশ হয়ে নাও, বেশি দেরি করবে না। ড্যাড আমাদের অপেক্ষায় আছেন। ড্যাডি? আর কত অপেক্ষা করব? আমার ভালো লাগছে না। দেখো গিয়ে, তোমার আদরের ভাগ্নে এখন বেঘরে ঘুমাচ্ছে, আমাদের বলে তার মনেই নেই। এক গাদা বিরক্ত নিয়ে বলে, বছর 22-এর সুন্দরী মিলে পরতেন তার সাদা লং শার্ট, মাথায় হালকা আকাশি রঙের হিজাব পরা, মুখে কোনো রকম মেকআপের ছিটেফোঁটাও নেই। এই সাধারণতই তাকে অসাধারণ লাগছে। আহা মামুনি, এখানে দাঁড়ানো আমাদের 5 মিনিটও হয়নি। এত অধৈর্য হলে হয়? দেখি আর এক, ওই তো মাহির বেটা এসে পড়েছে। শেষের কথাটা মাহিরকে আসছে দেখে বলেন, আহাদ সাহেব কেমন আছো? আসবো না মানে? মামা, কোনো সমস্যা হয়নি তো? আসতে। আর চোখে মিলি দিকে তাকিয়ে বলে মাহির, না না বেটা, কোনো সমস্যা হয়নি, চলো যাওয়া যাক। কিন্তু কারো গাল ফোলানো দেখে তো মনে হচ্ছে কতটাই না সামান্য সমস্যার সম্মুখীন হয়েছে। ড্যাডি, মিলি অভিযোগের সুরে ডাকলে আহাদ সাহেব বলেন, খুব হয়েছে, চলো। যা বলার বাড়ি গিয়ে চলবে। কি হয়েছে মীরা মা, খাচ্ছ না কেন? জিজ্ঞাসা করেন জাহিদ চৌধুরী। মীরা একটা মলিন হাসি দেয়। এতবার জাহিদ চৌধুরীর দিকে চেয়ে অল্প করে খাবার নিয়ে মুখ দেয়। ছোট তানহা বাদে সবাই ওর দিকে চেয়ে আছে। কেউ আর চোখে তো, কেউই বা সরাসরি। এত খুব অস্থির বোধ লাগছে মীরার। একটা জরুরি কথা বলার ছিল সবাইকে। জাহিদ চৌধুরী কতটা বলে একটু থামেন, এতবার ফের বলতে শুরু করেন, তো যা বলছিলাম, তুর্য আর মীরার বিয়ের ব্যাপারটা তো কেউ জানে না। তাই আমি চাইছি 1 সপ্তাহ পরে ওদের বিয়ের রিসেপশনটা করতে। তার কোনো দরকার ছিল না ড্যাড। এমনিতেই তুর্যর কথা শেষ করতে দিলেন না। দরকার আছে। জাহিদ চৌধুরী ছোট ছেলে বিয়ে করেছে আর সেটা কেউ জানবে না, এটা তো ঠিক না। আর তাছাড়াও বিয়েটা কোনো ছেলে খেলা নয়। বিয়েই হয়, সেটা যে রকম বা যেমন পরিস্থিতি হোক না কেন। একটু থেমে আবারও বলেন, জীবন সঙ্গীর ব্যাপারটা মহান আল্লাহ তাআলার ওপর থেকে ঠিক হয়। তাই তার ক্ষমতার কথা ভেবে মুখ ফিরিয়ে না নিয়ে তার মধ্যে কি কি গুণ আছে তা দেখে সন্তুষ্ট থাকা প্রয়োজন বলে মনে করি। কথাগুলো বলে নিজের স্ত্রী শান্তি চৌধুরী পানে একবার তাকিয়ে চেয়ার ছেড়ে উঠে গট গট করে নিজের ঘরের দিকে অগ্রসর হন জাহিদ চৌধুরী। সকাল থেকে ঘরে বসে থাকতে ভালো লাগছে না শান্তি চৌধুরীর, তাই রান্নাঘরের দিকে পা বাড়ান। গিয়ে দেখেন তার মেয়ে ও বড় বৌমা কোনো একটা বিষয় নিয়ে ফিসফিস করছে। চুপি চুপি কি আলোচনা করছো তোমরা নিজের মধ্যে? আর আমাকে ডাকোনি কেন? আজ দুপুরে কি খাওয়ার ইচ্ছে নেই নাকি? রুক্ষ মেজাজ নিয়ে ওদের দিকে এগিয়ে গেলেন শান্তি চৌধুরী।